সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিরপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিরপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। আমি বলছি বিমলদা, যখন হেড অফ দ্য স্টেট নিজের মন্ত্রীকে পর্যন্ত রেয়াত করেন না, এই কথা বলেন যে সুজিত বসু কম্পিটিশন করে লোক বসাচ্ছে। আমি বলছি কোথাও স্বাগত জানাবেন তো যে মুখ্যমন্ত্রী কার্যত আপোষী, নিজের মন্ত্রীকে পর্যন্ত ছাড়ছেন না। প্রথম কথা একটু ভুল হলো, হেড অফ দ্য স্টেট না, হেড অফ দ্য গভর্নমেন্ট। হেড অফ দ্য স্টেট আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্য আছে, যে উনি হেড অফ দ্য গভর্নমেন্ট। শুভ্রজিৎ, আজকে যদি আমি ওই মন্ত্রীর জায়গায় থাকতাম না, আমি কি করতাম বলে দিয়ে আমি বাড়ি ফিরতাম, একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিতাম যে আমার প্রতি বিন্দুমাত্র মুখ্যমন্ত্রী কোনো ভরসা নেই, আমি ওই জায়গায় থাকবো না। কিন্তু এদের তো সেই লাজলজ্জার বালাই নেই, তারপরে উনি পদে থাকবেন। আর আমি যদি মুখ্যমন্ত্রীর পদে থাকতাম, এইটা বলার আগে আমি সেই মন্ত্রীকে স্যাক করতাম। কেন? তার কারণ হচ্ছে সরকারি জায়গায় লোক বসানো হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। ভারতীয় আইনে, ভারতীয় দণ্ডবিধির আইনে সরকারের 1 ইঞ্চি জমি আমি নিতে পারি না, নিলে সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তো একজন মন্ত্রী যদি এই শাস্তিযোগ্য অপরাধটি করে থাকেন, তাহলে এই সব কথা না বলে আমি শুধু জানতে চাই, এবং শেষ করার পরে হাত তুলবে, আমি জানতে চাইব যে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা না নিয়ে বাইরে এই নাটকবাজি করার কারণটা কী ছিল? আসলে অ্যাবসলিউটলি এটা একটা নাটক। কারণ কি? এই লোকসভা নির্বাচনে ওরা বাইরে দেখাচ্ছে জিতেছে, আসলে ওরা জানে ওদের মৃত্যুবান এই নির্বাচনের মধ্যেই রয়েছে। চুরি তো করেছে, দুনিয়ার চুরি করেছে, ভয় দেখিয়েছে, মেরেছে, ধরেছে। যে সংস্থাকে নিজের দলের দিয়ে দিয়েছে, তারা মানুষকে ভয় দেখিয়ে বলেছে বিজেপিকে ভোট দিলে তোমার বন্ধ করে দেবো। তারপরেও বিজেপি এত মার খেয়েও 39% ভোট পেয়েছে। পুরসভাগুলোতে, ছোট পুরসভাগুলোতে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কলকাতা পুরসভাতে 45টা আসনে এবং আরো অনেকগুলো আসনে, 45টা আসনে এগিয়ে আছে, আরো প্রায় 30টা আসনে বা বোধহয় 35টা আসনে ভোটের মার্জিন বিজেপির সঙ্গে তৃণমূলের খুব কম। শুধু তাই নয়, 90টা আসনে বিজেপি এগিয়ে আছে, 70টা আসনে তৃণমূল এগিয়ে আছে বটে, বিধানসভার নিরিখে মাত্র 10,000-এর কম ভোটে। উনি খুব ভালো জানেন যে এত করেও, এত ভয় দেখিয়ে, এত মেরেও বিজেপিকে দমন করা যায়নি। ফলে আজকে এই নাটকটা আমি আরেকটা লাইন দিয়ে তোমাদের একটা লাইন ঋজুতার উত্তর দেবে, কিন্তু এটাও বারে বারে দেখা গিয়েছে যে লোকসভা ভোটে যেভাবে ভোটটা হয় এবং তার ফলাফল পুরসভা অনুযায়ী যেটা দাঁড়ায়, সবসময় পুরো ভোটে সেটাই যে প্রতিফলিত হয় সেটা সবসময় হয় না। আমি এখানে শুভময় মৈত্রর কাছে আসবো। এই লোকসভা ভোটের যদি পুরসভা ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক ফলাফল দেখা যায়, তাহলে 121টা পুরসভার মধ্যে 74টাতে বিজেপি এগিয়ে রয়েছে, এবং কলকাতা পুরসভার 144টা ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে 45টাতে বিজেপি এগিয়ে রয়েছে। নিঃসন্দেহে সেটা তৃণমূলের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর পরিসংখ্যান নয়। আপনি কি এইটা মানেন শুভময়দা, যে সেই কারণে জিরো টলারেন্স ভাবমূর্তি আজকে তুলে ধরার প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই কারণে 1 ঘন্টার এই বৈঠকটা করলেন? নাকি জল সত্যি মাথার উপর দিয়ে যাচ্ছিল, একটা ঝাঁকুনি দিতে হতো, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্রমূর্তি আজকে দলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত দেখলেন? দুটোর একটাও নয়। হঠাৎ করে মনে করছিলেন অনেকে আজকে দুপুরবেলা বোধহয় 356 ধারা জারি হয়েছে, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিরোধী নেত্রী হিসেবে উনি বক্তব্য রাখেন। আদতে ঘটনা সেটা নয়। আসল ঘটনা হলো চূড়ান্ত আধিপত্যবাদ। অর্থাৎ আজকে একেবারে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বাইরে বেরিয়ে সংবিধানটাকে দূরে সরিয়ে রেখে
উনি যে কথাগুলো বললেন তার মানে হলো এই রাজ্যে যে বিভিন্ন রকম আইন বিরুদ্ধ কাজ হচ্ছে তার জন্য কোনো শাস্তি নেই, তার জন্য উনি একটু বকা দেবেন। ছোটবেলায় আমরা একটু দেরি করে যখন বাড়িতে ঢুকতাম খেলে টেলে, মায়েরা যেমন বকা দিতেন, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির কাজের জন্য উনি বকা দেবেন, এছাড়া আর কোনো শাস্তি নেই। এটা হচ্ছে রাজতন্ত্রের একটা প্রকাশ, আধিপত্যবাদের একটা প্রকাশ। দ্বিতীয়ত, আমরা যদি উল্টো করে বলি যে মন্ত্রী দায়িত্ব নিয়ে কাজ করছেন তার যে কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতা তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, আর তিনি মানুষের জন্য যে কাজগুলো করেছেন, সত্যিই তো গোটা দেশে যদি হকার উচ্ছেদ করে দেওয়া হয়, এই ধরনের ঘটনা ঘটে, জনপ্রতিনিধিকে মানুষের কাছে থাকতে হয়। ফলে আমরা যদি বলি আজকে যদি প্রশ্ন করি যে কথা তার দলের মন্ত্রীরা করতে পারেননি, যে আজকে আমার যে কাজের সীমাবদ্ধতা তার জন্য দায়ী মন্ত্রিসভা, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, আর আমি মানুষের জন্য যে কাজ করেছি সেইটা আমার মানুষের জন্য কাজ, সেই প্রশ্নের উত্তর হয়তো ওখানে রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে, তৃণমূলের ঘেরাটপের মধ্যে, যে দলের কোনো সংগঠন নেই, যে দল একজন বা দুজন চালান, তার উত্তর হয়তো মন্ত্রীরা দিতে পারেননি। আর উল্টো প্রশ্নটা করা উচিত ছিল, আজকে আয়নার সামনে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রীকে। এত দিন ধরে তিনি যে রোলটা নিচ্ছেন সেই রোলটা না নিলেও চলবে। পশ্চিমবঙ্গে এখন পঞ্চায়েত বা পুরসভা নির্বাচন যেভাবে হয়, খুব সহজেই হয়তো তৃণমূল আবার জিতে যাবে। তৃণমূল থেকে যাদের তাড়িয়ে দেওয়া হবে তারা বিজেপিতে যাবে, দরকার মতো বিজেপি থেকে তৃণমূলে নিয়ে নেওয়া হবে। আজকে যে কথাটি উনি বললেন নবান্নে বসে, যেটা একটি সরকারি জায়গা, সেখানে উনি পরিষ্কার প্রমাণ করলেন এ রাজ্যের আইন শৃঙ্খলা, দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সংবিধান সম্মত ব্যবস্থা, সেই ব্যবস্থার বাইরে বেরিয়ে গেছে। বেশ, আমি একটা ছোট্ট বিরতিতে যাব, নিঃসন্দেহে রিজু এই সমস্ত কথার উত্তর দেবে, কিন্তু এই যে 1 ঘন্টার মতন সাংবাদিক বৈঠক, বারে বারে হাওড়ার কথা তিনি বলেছেন, হাওড়া পুরসভার কথা তিনি বলেছেন, এবং হাওড়া দুর্গন্ধ জল ঢুকছে বাড়িতে বাড়িতে। পাইপ লাইন, জলের লাইন, নট ড্রেনের লাইন, ড্রেনের পাইপ, জলের পাইপ একসঙ্গে ফেটে গিয়ে প্রশ্ন ফাঁস নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই চিঠি আপনারা সালের আগে যে মেডিকেল পরীক্ষা রাজ্যই করত, সেই পরীক্ষা ব্যবস্থা রাজ্যের হাতে দিয়ে দেওয়া হোক, এবং সেক্ষেত্রে তাহলে দুর্নীতি যে বাসা বেড়েছে এই নিটকে ঘিরে, সেই পরিস্থিতিটা অনেক বেশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে এক্ষেত্রে মান্যতা দেওয়া হচ্ছে না। তুমি জানো যে এর আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতো, এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে এ রাজ্যের ডাক্তারদের নিয়োগ করা হতো, কিন্তু 2017 সালের পরে নিট এক্সামিনেশন কেন্দ্রীয় স্তরে হয়, কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব নিয়ে নয়। সেটা নিয়েই আজকে মুখ্যমন্ত্রী লিখেছেন যে নিট নিয়ে যে সমস্ত বিষয় সামনে আসছে, যে প্রবল দুর্নীতি হয়েছে এবং যার সঙ্গে একটা সর্বস্তরের একটা যোগসাজশ লক্ষ্য করা যাচ্ছে, এই অবস্থায় যে আগে যে ব্যবস্থা ছিল, যে রাজ্যের হাতে যে প্রত্যেকটা রাজ্য তারা যেভাবে মেডিকেল পরীক্ষা করত এবং ডাক্তার নিয়োগ করত, সেইভাবেই পুরনো ব্যবস্থাটা আবার রাজ্যের হাতেই ফিরিয়ে দেওয়া হোক। তুমি জানো যে এর আগে তামিলনাড়ু তারাও এই একই রকম দাবি করেছিল, বিভিন্ন রাজ্যে এই দাবি উঠছে, এবং নিটের কেলেঙ্কারির পর এই দাবিটা যে আরো জোরদার হচ্ছে, মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লেখা নিয়ে সেটা আরো স্পষ্ট হয়ে গেল। আমি এইখানে শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে আসতে চাই, আপনি দুটো ছবি শ্রীকুমার দা পাশাপাশি রাখুন। একদিকে এই যে যেটা আগে ছিল মেডিকেল জয়েন্ট, সেটা পরে নিট হয়েছে, এই ডাক্তারি যে প্রবেশিকা পরীক্ষা সেটাকে ডিসেন্ট্রালাইজ করার কথা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করছেন। উল্টো দিকে আবার দেখুন যে টেন্ডার, যে ই টেন্ডারের কথা, সেটা কিন্তু একেবারে সেন্ট্রালাইজ
সেন্ট্রালাইজ করার কথা মুখ্যমন্ত্রী বলছেন, যে পুরোটা এই যে পাহাড় প্রমাণ দুর্নীতির আজকে অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন, শুধুমাত্র টেন্ডার ব্যবস্থাকে সেন্ট্রালাইজ করার কথা নয়, একই সঙ্গে বলছেন ভিজিলেন্স করা হবে এবং সিআইডিকে রেখে পুরোটা নজরদারি কমিটি তৈরি করা হবে। আপনি কোথাও কি মনে হচ্ছে যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন আগামী দিনে এই রাজ্যে আমরা দেখতে চলেছি? আশা রাখছেন? আমি তার আগে আমরা কি ভাবছি সেটা বলে নেওয়া দরকার। তো এক নম্বর কথা যে ডিসেন্ট্রালাইজেশনটা পরীক্ষা নেওয়ার ব্যাপারে এন্ট্রান্স এক্সাম এটা নেওয়া উচিত, এটা আমরা মনে করি, প্রিন্সিপালি মনে করি। এই কারণে কারণ ভারতবর্ষের কিন্তু এই যে বিভিন্ন বোর্ড আছে তাদের যে সিলেবাস, এই সিলেবাসগুলি ভিন্ন ভিন্ন ধরনের এবং তাদের পড়ানো একমত যে জয়েন্ট এন্ট্রান্স ফিরে আসা উচিত রাজ্যের কাছে। না, শুধু ঠিক ওইটুকু বলে দিলে আবার মুশকিলও আছে। তা হচ্ছে যে এইটা রাজ্যে রাজ্যে যাওয়া উচিত, তার কারণটা আমি বললাম, কারণ এর বিভিন্ন বোর্ড তার পড়ানোর পদ্ধতি আলাদা, কাজে এটা ফেরত প্রিন্সিপালি আসা উচিত। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ফিরে এলে কি দাঁড়াবে, সেটা দুর্নীতি মুক্ত হবে কিনা এই বিষয়ে আমার খুব সন্দেহ আছে। কারণ এর মধ্যেই বিভিন্ন স্কুলের চাকরি থেকে শুরু করে সব জায়গাতে যা দেখলাম আমরা পশ্চিমবঙ্গে, সেটা একটা ব্যাপক দুর্নীতি এবং তার এখনও পর্যন্ত সেই মাথাটাকে সেটাও ধরা যায়নি। সুতরাং এই ক্ষেত্রেও একই হবে কিনা আমার খুব সন্দেহ আছে। 3 নম্বর, উনি বললেন একটা ডাক্তার তৈরি করতে 50 লক্ষ টাকা খরচ হয়, আরও বেশি খরচ হয়। ও 50 লক্ষ কেন, আরও অনেক বেশি খরচ হয়। কিন্তু 50 লক্ষ টাকা খরচের সাথে তার এন্ট্রান্স, তার এন্ট্রি কি করে হবে, সে সেন্ট্রালি হবে না ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে দিয়ে হবে, তার সাথে কি সম্পর্ক আছে? তাহলে আমার প্রশ্ন একটাই যে এইটার সাথে এই কথা স্টেটমেন্ট একটা মুখ্যমন্ত্রীর এটা মানায় না মোটেই। এই টাকা তো দিতেই হয়, সাবসিডি দিয়েই তো পড়াতে হয়, ডাক্তার তৈরি করতে হয়, এটাই আসল সত্যি। এবং যদি না হয় তাহলে গরিব যে ছেলেগুলি এখনও ডাক্তারি পড়তে পাওয়ার সুযোগ রয়েছে সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে আসল। বেশ, আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ চট্টোপাধ্যায়, সেটা হচ্ছে এক তো হচ্ছে দুর্নীতির প্রশ্ন, যে দুর্নীতির প্রশ্ন তোমরা এই অভিযোগটা বারে বারে করো, মানে তৃণমূলের ক্ষেত্রে তো অভিযোগটা তোমরা বারে বারে করো যে তৃণমূলে হচ্ছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই পোস্ট যদি এইরকমভাবে ঝাঁকুনি দেয়, ওটা সিস্টেমটার মধ্যে একটা তীব্র অনুরণন তৈরি হবে এবং সেটা দুর্নীতি মুক্তির একটা দিশা দেখাবে। কোথাও সেই আশা হচ্ছে কি? আমি তোমায় বলি, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের নেত্রী হিসেবে আমরা দেখলাম আজকে প্রকাশ পেতে। তার কারণ হচ্ছে উনিও বুঝতে পারছেন যে, কিন্তু ওনার একটা জিনিস আমার মনে হয় বলা উচিত ছিল যে ওনার দপ্তর কি করছে, চিফ মিনিস্টারের দপ্তর কেন জানেন না। চিফ মিনিস্টার জানেন কি জানেন না, কিন্তু চিফ মিনিস্টারের দপ্তর জানেন না। চিফ মিনিস্টারের খোদ দপ্তরে গ্রুপ ডি দুর্নীতি হয়েছিল, আমরা সবাই জানি। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিএলআরও অফিসের কথা বারবার উঠছে, বিএলআরও অফিস 10 টাকা স্ট্যাম্পে একটা জমি 20 বার করে বিক্রি করছে। খোদ বিষ্ণুপুর বিভিন্ন এলাকায় চলে যাক, ডায়মন্ড হারবারে দেখতে পাবেন কি অবস্থা, ক্যামেরা নিয়ে যান, বুঝতে পারবেন যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। কিন্তু ডিএম এর কোনো প্রশাসনিক নজর নেই, এলআরওর কোনো প্রশাসনিক নজর নেই, কারুর কোনো নজর নেই, নজর এড়িয়ে সব কিছু চলছে, কিন্তু জানে সবই। কিন্তু ব্যাপার হচ্ছে উনি যাদেরকে বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে উনার এটা বলা উচিত যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে ভোট, 66টা ওয়ার্ড আছে, বালির 16টা, হাওড়ার 50টা। এবার ব্যাপার হচ্ছে ওই জন্য হাওড়া বারবার করে শুনছেন, কিন্তু আর একটা জিনিস ভুলে গেলে হবে না যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় ঠিক বলেছেন যে উনি নিজের দাঁড়িয়ে থেকে বুঝতে পারছেন যে দুর্নীতির স্তরটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এখন কিন্তু জল বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির জল ফ্লাশ আউট হচ্ছে। তাই ওনার যে সতর্ক বার্তা, আমি শুধু শেষ করবো এটা বলে শুভ্র, যে রবীন্দ্র সরোবর যেটা নিয়ে বারবার করে লড়াই চলছে, সেই রবীন্দ্র সরোবরের জমি নিয়েও কিন্তু ব্যাপারটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি মুখ খুলুন, তার কারণ আমাদের মনে হয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু ঠিক থাকেন, তাহলে এই যে যারা দুর্নীতি করছেন বা প্রশ্রয় পাচ্ছেন তাদের কোথাও অন্য কোথাও ফুল স্টপ পড়বে। কিন্তু পশ্চিমবঙ্গের এসএসসি এসএলএসটির যে বিভিন্ন দুর্নীতি আমরা দেখেছি, আজকে নিটের যে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, পুরো দুর্নীতি থেকে আমি এখানে নিট দুর্নীতিতে এই কারণে আসতে চাইবো, তার কারণ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুলিশকে বলছেন ফ্রি হ্যান্ড দিতে, যে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে, সেটা যেই হোক না কেন রং না দেখে ব্যবস্থা নেওয়ার কথা, ঠিক একই রকমভাবে শিক্ষা মন্ত্রক সিবিআইকে যে চিঠি দিয়েছে, যে অভিযোগ করেছে, সেখানে একেবারে ফ্রি হ্যান্ড কার্যত সিবিআইকে দেওয়া হয়েছে যে একেবারে যে বৃহত্তর ষড়যন্ত্র সেই অবধি পৌঁছতে হবে সিবিআইকে। এই প্রশ্ন ফাঁস কাণ্ডে, অর্থাৎ নিট ইউজির যে প্রশ্ন ফাঁস কাণ্ড, সেখানে গ্রেফতার করা হয়েছে মহারাষ্ট্রের লাতুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনই আবার পেশায় শিক্ষক, জলিল খান পাঠান এবং সঞ্জয় যাদব, এদের গ্রেফতার করেছে মহারাষ্ট্র এটিএস। 3 জন শিক্ষক সহ 4 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে অন্যদিকে সিবিআই
গুজরাটের গোধরায় পৌঁছেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে লিখিত অভিযোগ এবং তার প্রেক্ষিতে তদন্ত শুরু হচ্ছে। মূল প্রশ্নটা এইখানে আমি রিজুর কাছে আসতে চাইবো। এক হচ্ছে যে দুর্নীতির প্রশ্নে কতটা আপোষহীন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। বিরোধীরা এইখানে প্রশ্ন তুলছেন যে এইটার ক্রেডিবিলিটি অনেকটা বেড়ে যেত যদি যার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করতে, সেটা মন্ত্রী হতে পারে, বিধায়ক হতে পারে, তাদের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত তিনি রাখতে পারতেন। এক, সেই একই রকমভাবে নিটের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলেছে সিবিআইকে খুঁজে বের করতে। এই আশাটা রাখছো রিজু যে শেষ পর্যন্ত নিট দুর্নীতির মাথারা ধরা পড়বে? কোনো মতেই নিট তদন্তে সিবিআই এর কোনো মাথা, কোনো ধেড়ে ইঁদুর, কোনো নেংটি ইঁদুর কেউ ধরা পড়বে না। তার কারণ এনটিএ কেন্দ্রীয় সংস্থা, সিবিআই বিজেপির শাখা সংগঠন, কাকে ধরবে? ধর্মেন্দ্র প্রধানকে। আজকে যখন বাংলায় শিক্ষা দুর্নীতি হলো, পার্থ চ্যাটার্জি জেলে গেল, তাকে ক্যাবিনেট থেকে আর দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো। আর আজকে ধর্মেন্দ্র প্রধান শপথ গ্রহণ করছে নিট দুর্নীতির পর। ওর তো জেলে থাকা উচিত। ওর হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদারের জেলে থাকা উচিত। ওদের খাটের তলায় কি আছে, কে তদন্ত করবে? এই প্রশ্নগুলো তো উঠবে। আমার কথা হচ্ছে নিট নয়, ইউজি তে দুর্নীতি হলো। কোথার থেকে ধরা পড়ছে সুব্রদা? মহারাষ্ট্র, কাদের সরকার? বিজেপির। আর কোথার থেকে ধরা পড়ছে? বিহার, কার সরকার? বিজেপির। আচ্ছা, তারপরে নিট পিজি সেটাকে বাতিল করে দিল, পোস্টপোন করে দিল। নেট দুটো ছবি পাশাপাশি রাখতে হয়। এক হচ্ছে বিরোধী দল হিসেবে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস, তুমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তুমি এটা বলছো। আমি বলছি শাসক দল হিসেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দমকল মন্ত্রীকে বলছেন কি পরিমাণে তিনি দুর্নীতি করেছেন। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত সে কথা তো সমানভাবে বলা উচিত। আমি একটা কথা আপনাকে বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দমকল মন্ত্রীকে সামনে বসিয়ে যা বলেছেন আপনারা পরিবেশন করেছেন। কিছুদিন আগে আপনার চ্যানেলে আমি যখন ছিলাম, যে দুটো কাউন্সিলরের মারামারি হয়েছিল আর তারা আপনার সামনে দুজনের ব্যাপারে গুরুতর অভিযোগ করেছিল, তার দুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস তাদের শোকজ করেছে। বেশ, আমি বিমল শঙ্কর নন্দর কাছে এখানে আসব। আমি বলছি মূল প্রশ্ন, আমি বলছি ব্যবস্থাটা কি হলো আলটিমেটলি সেটা তো প্রশ্ন হচ্ছে। আমি বলছি বিমলদা, এইখানে তো প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কড়া ধমক থেকে শুরু করে রুদ্রমূর্তি সবটা যদি গ্যালারি শো হয়, লোক দেখানো হয়, একইভাবে রিজুরাই এইটা বলছে যে সিবিআই তৎপরতা সবটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং সিবিআই সবটা লোক দেখানো, আদতে কাজের কাজ কিছুই হবে না। আমি এই কথার পিঠে কথা নিয়ে কোনো আলোচনা করব না, কারণ ওই তৃণমূলের অবস্থা, আমাদের ছোটবেলায় কাদা মাঠে খেলতাম, দিয়ে কোনো বন্ধু কাদা না থাকলে জড়িয়ে ধরতাম, ওরা ভাবে ওদের গায়ে যা নোংরা সবার গায়ে নোংরা, এরকম আছে। আমি সেই আলোচনায় যাব না, এগুলো খুব মানে ঝগড়াঝাটি হয়। আমি জাস্ট একটা কথা বলি, দেখো শুভ্রজিৎ, তোমরা তোমাদের বছর 4 আগে এই তৃণমূল নেত্রীর একটা পুরনো ভিডিও দেখাও তো, যেখানে উনি বলছেন যে সর্বত্র তোলাবাজি কেন হচ্ছে, আমি সমব্যথী প্রকল্পে 2000 টাকা দিই, সেখান থেকে কেন টাকা 20% মেরে দিচ্ছে। একজন কাউন্সিলরকে দেখিয়ে বলেছিলেন, কাউন্সিলর নয় বোধহয় পুরসভার কাউন্সিলরই হবে, হাওড়ার একটা শহরে, যে কি হে তোমাকে না ছুঁয়ে তো একটা ফ্ল্যাট ওঠে না, এগুলো সব তোমাদের পুরনো জায়গায় রয়েছে, একটু খুঁজে বার করো। আজ অবধি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আমাকে একটু জানান। একই প্রশ্ন তো নিটের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি একটা কথা বলি, আমি বলি 30-32 লক্ষ টাকা দিয়ে কেন সাদা খাতা জমা দিয়ে চাকরি পাবে তারা? মানে আমি বলছি প্রবেশিকা পরীক্ষা হবে। আমি একই প্রশ্ন তো বলবো না, আমাকে ডিস্টার্ব করলে। প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এটাকে খুঁজে বার করতে সংকল্পবদ্ধ, আর এই রাজ্যের সরকার যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য রাজ্য মন্ত্রী সবাই বলে যে ওদের চাকরি থাকবে, সুপার নিউম্যানারি এক নম্বর হচ্ছে যে এই যে টিউটোরিয়াল হোমগুলো বিশাল বিশাল ছবি টাঙাচ্ছে যে কারা কারা কে কে স্ট্যান্ড করেছে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই টিউটোরিয়াল হোমগুলো হঠাৎ করে রাজস্থান এডুকেশনাল হাব হয়ে গেছে। এটা স্পেসিফিক্যালি বলতে গেলে মোদি ম্যানেজড এডুকেশন সিস্টেম, একদম মোদি ম্যানেজড এডুকেশন সিস্টেম, পাটনা এডুকেশনাল হাব জায়গাটার নাম। আচ্ছা, হঠাৎ করে বিহার একটা এডুকেশনাল হাবে ট্রান্সফার করে গেল। আসলে গোটাটাই সেন্ট্রালি যখনই এন্ট্রান্স এক্সামটা নেওয়া হলো, তখন এই এডুকেশনাল হাবগুলো ডাইরেক্টলি ইনপুট পাচ্ছে এবং ওখান থেকে কোশ্চেন বেরোচ্ছে। এটা পরিষ্কার একদম, নয়তো এই কখনো লিখতে পারে একটা বাড়ি থেকে 2-3টে বাচ্চা একসাথে মেডিকেল চান্স পায়, এটা হয় অপরাধ গোটা দেশ জুড়ে। 2 নম্বর হচ্ছে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে WBCS অফিসার যে মাধ্যমিকে অঙ্কে কিছু পাইনি নম্বর। না, আমি বলছি প্রশ্নটা যে রাজ্য থেকে হচ্ছে, আমার প্রশ্ন যে সেই রাজ্যের প্রশাসন কি করছে, সেটা বিহার হতে পারে, সেটা গুজরাট হতে পারে, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র, যে কোনো হোক না কেন,
সেই রাজ্যের আইন শৃঙ্খলা, সেই রাজ্যের স্টেট সাবজেক্ট, তাহলে তারা করছেটা কি? শুভময়দা, আপনি রাজ্যের শিক্ষা দুর্নীতি দেখুন বা নিট দুর্নীতি দেখুন, মানে সব ক্ষেত্রে কিন্তু টুফোল্ড ইমপ্লিকেশন থাকে। এই ধরুন নিট দুর্নীতিতে যারা একেবারে টাকার বিনিময়ে যারা সাদা খাতা জমা দিয়ে শেষ পর্যন্ত ডাক্তারি পড়ার ছাড়পত্র পাচ্ছে, তারা যদি শেষ পর্যন্ত ডাক্তার হয়, মানে ভুয়ো ডাক্তার, তাহলে তাদের হাতে রোগী কতটা সুরক্ষিত সেই প্রশ্ন থাকবে। আবার দেখুন মেধার ভিত্তিতে যারা সত্যি মেধাবী এবং তারা ডাক্তার হচ্ছে, তাদেরকেও তো তাহলে লোক সেই সন্দেহের চোখে দেখবে। মানে পুরো চিকিৎসা ব্যবস্থাটা একটা সন্দেহের বাতাবরণের মধ্যে আবর্তিত হচ্ছে, যা মারাত্মক। একেবারেই এই সমস্যা, এবং এই সমস্যার জন্য কিন্তু রাজনৈতিক দলের থেকে আমাদের সামাজিক ব্যবস্থাকে বেশি দায়ী করতে হবে। আমি যদি উল্টো উদাহরণ দিই, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইঞ্জিনিয়ারিং এর বা এবছরই কেন্দ্রের যে জেইই মেন্স পরীক্ষা, সেগুলো তো ঠিকভাবেই হয়েছে। ফলে এই জায়গায় কিন্তু শুধুমাত্র একেবারে তৃণমূল বিজেপি এই তর্কে না এসে আমাদের যেটা পরিষ্কারভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে শিক্ষায় যে বিপুল প্রতিযোগিতা, এখান থেকে বেরোনোর জন্য অনেক পরিমাণ টাকা, জিডিপির একটা বড় অংশ এইটা পৌঁছে দিতে হবে আমাদের শিক্ষাক্ষেত্রে, এবং সেই জায়গায় সমস্ত ছাত্রকে পথ দেখাতে হবে। আমি একটাই অনুরোধ করবো ছাত্রদের কাছে, যে এই একটা দুটো গন্ডগোল দিয়ে কিন্তু তাদের গোটা জীবনের রাস্তাটা ঠিক হয় না। এখনো আমাদের দেশের পড়াশোনা যথেষ্ট ভালো জায়গায় আছে। আমাদের এই ভুল ত্রুটিগুলোর থেকে বেরিয়ে এসে বিজেপি এবং তৃণমূল যারা শাসকের আসনে আছেন, তারা চেষ্টা করুন এখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে আবার সঠিক পথটা দেখাতে। খুব দ্রুত রিজু কথা বলবো যে হ্যাঁ, এটা ঠিক যে বাচ্চাদের এই ছোটোখাটো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে না গিয়ে তাদের পড়াশোনাটা করে যেতে হবে, কারণ মেধা লাস্টে ট্রায়াম্পস। আর সকল অধ্যাপককে আমি বলবো, ছাত্রদের যেমন দায়িত্ব আছে, অধ্যাপকের দায়িত্ব আছে। অধ্যাপকরা সারাক্ষণ টিভিতে থাকে, ছাত্ররা কি কলকাতা হাইকোর্ট না থাকলে এই যে মেধা কিভাবে, আমি বলছি টাকার মেধা কিভাবে মেধা ধামাচাপা পড়ে যাচ্ছে, জীবনের সামনে আসতো না। বড় বড় মুখপাত্র অধ্যাপক, তাদের আমি হাত জোড় করে বলছি একটু ছাত্রদের পড়াশোনার উপরে মনোযোগ। যোগ্যতা আর মেধাকে আক্রমণ না করাই বলি। হ্যাঁ, আমি একটাই লাইন আমার বারবার করে বলছি, যোগ্যতা এবং মেধাকে আক্রমণ করা চলবে না, এটা বন্ধ করতে হবে আগে। তার কারণ আজকে ডাক্তারদের কথা বলছেন, তাদের মেন্টাল ট্রমাটা ভাবুন তো ছাত্রছাত্রীদের। এই মেন্টাল ট্রমাটার জন্য কে দায়ী? এই ধর্মেন্দ্র প্রধানকে তো জেলে ভরা, ইডিসিবিআই কোথায়? এই রাজ্যে এসএসসি এসএলএসটি ছেলে। আমি বলছি ওয়ান লাইনের বিমলদার কাছে আসবো, যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর একটা বক্তব্য নেই। প্রধানমন্ত্রী বক্তব্য পরে আলোচনা করবো, আগে হওয়া উচিত। যেহেতু ব্যক্তিগত আক্রমণ করেছে, তাই এটা কথা বলবি, আমি শেষ করি না প্লিজ। সেটা হচ্ছে এই রিজুর মতো দু একটা ছাত্র যদি হয়, তাহলে পড়াশোনা উচ্ছন্নে যাবে। ওর মতো এরকম দুর্বিনীত ছাত্র, আমাদের পিএইচডি করা হয়ে গেছে, এর মতো দুর্বিনীত ছাত্রই বলবো, এর মতো দুর্বিনীত ছাত্র বিদেশ বলে একটা বড় কারণ। অধ্যাপকের নিয়ে ওর মনে করা দরকার নেই। ব্যক্তিগত দুর্নীতির মধ্যে এবং এই চাপানুতরের মধ্যে না যাওয়াই ভালো। আমাদের চাওয়া শুধু একটাই, দুর্নীতি রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, সেই দুর্নীতির তল পর্যন্ত যেন যাওয়া হয়। দুর্নীতিকে সকল ক্ষেত্র থেকে উপড়ে ফেলতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ শুধু ওই স্বপ্নের মধ্যে বা সোনার পাথর বাটি হিসেবে যেন না থেকে, বাস্তবে যেন সেটা দেখা যায়, তাহলেই মেধা এবং উৎকর্ষের বিকাশ শেষ পর্যন্ত সম্ভব। আপাতত এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।